সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্ত্রীকে খুন করে কলিজা হাতে ঘুরে বেড়াচ্ছে স্বামী, ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিশেষজ্ঞরা। ভোট আসে ভোট যায়, বেহাল রাস্তার সমস্যা থেকে যায় একই, নেই প্রশাসনিক হেলদোল, সমস্যায় নগরবাসী। এবার আসছে বিস্তারিত সংবাদে। স্ত্রীকে খুন করে কলিজা হাতে ঘুরে বেড়াচ্ছে স্বামী। শুক্রবার ময়নাগুড়ির বেংকান্দি গ্রামের নৃশংস এই ঘটনায় ধৃত রমেশ রায়কে শনিবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে রবিবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘরের রক্তমাখা মাটি সহ বেশ কিছু সামগ্রী তদন্তের প্রয়োজনে সংগ্রহ করে নিয়ে যান তারা। ঘটনার পর থেকে রীতিমতো থমথমে বেংকান্দি গ্রাম। মানসিক সমস্যা ছিল, তা বলে এমন নৃশংস ঘটনা ঘটাবে রমেশ, ভেবেই পাচ্ছেন না আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী কেউই। কালকে যে ঘটনাটা ঘটেছে আর কি, সে সম্পর্কে কি হয়? দাদা হয়, দুজনে তো পাগল, দুজনেই পাগল, স্বামী স্ত্রী ওরকমই। হ্যাঁ, স্বামী স্ত্রী ওরকমই। এলা হঠাৎ করে দেখবার কি হয়েছে, এটা তো এলা সবাই সংসার ধরি। এলা বাচ্চা কাচ্চা কো পাগল মানুষ, বাচ্চা কাচ্চা কো তো মানুষ করি আমি। আপনার কাছে মানুষ হয়েছিল, হ্যাঁ। এখন কি চাচ্ছেন? কি চাবো, যেটা ভালো হয় ওইটাই করি নাকি। এলা যেহেতু আমার স্বামী স্ত্রীতে মন করিয়া কিবা করিছে, এলা যদি পরবর্তী ইয়া হয়ে আসিয়া যদি এলা আরো অন্য কিছু লোককেও যদি করে, তাহলে ওইটা সেটা কি করা যাবে? এলা যেটা ভালো হয় সবাই, এলা যেটা ভালো হয় ওইটা সিদ্ধান্ত নিবার নাগিবে। বললাম, আপনি তো ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তো এই এলাকার বাসিন্দা আপনি আপনি দেখছেন যে আপনার এই গ্রামের প্রচুর মানুষ কিন্তু এখনো আতঙ্কিত এবং চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ। তো এই ব্যাপারে কি বলবেন? ফরেনসিক টিম এসছে এখানে, তো আপনারা কি চাচ্ছেন? যে খুনি, যে আসামি, তার কি চাচ্ছেন? এবার দেখেন, উনি এবার মনে করো উনি তো মেন্টালিটি ওর একটু ব্রেনের সমস্যা আছে। তো এবার জনগণ যেটা বলতেছে যে মানে বেশি দিন না হলেও মোটামুটি কয়েকদিনের জন্য ও সে জেলে থাকুক। ওইখানে জেলে থাকলে হচ্ছে মেন্টালিটি হসপিটালে নিয়ে যাবে, ওনারা ওইখানে চিকিৎসা করবে। চিকিৎসা করার পর অটোমেটিক উনি সুস্থর দিকে আসবে। তারপরে যদি বাড়ির লোক মনে করে নিয়ে আসবে, সেটা ওদের ব্যাপার। যদি নিয়ে আসতে পারে নিয়ে আসবে, আর যদি এবার ওদের মনসুক্ত ভাব যদি বলে যে না নিয়ে আসবো না, তাহলে যাবজ্জীবন জেলেই থাকবে। এইটুকুই আমার বলার। যদি এই সময় মনে করেন কোনো জামিন পেয়ে চলে আসলো, সেই ক্ষেত্রে কি মানে কতটা আতঙ্কিত আপনারা? এবার আজকে 4 মাস 6 মাস 1 বছর 6 মাসের মধ্যে জামিন পেয়ে আসলেও তো এদিকে পাড়া প্রতিবেশী সবার আতঙ্ক থেকেই যাবে। ওনারা তো ভয়ে এখন পর্যন্ত আতঙ্কই হয়ে আছে যে উনি যদি ছাড়া পায় আইসা আবার অন্য কাউকে যদি অ্যাটাক করে, তার দায়বদ্ধ কে নিবে? মানে জনগণের এটাই বক্তব্য। তো ওনারাও চাচ্ছে যে সাধারণত মোটামুটি 6 মাস বা 1 বছরের মতো থাকুক। তো আপনাদের গ্রামে তো আজকে থমথমে। হ্যাঁ, আজকে এখন পর্যন্ত থই থই, মানে সবার মুখে একটাই কথা যে উনি যদি ছাড়া পায় আমরা কিভাবে থাকবো, কেমন করে থাকবো। পিনাকি শিলের রিপোর্ট। একদিকে কাঁচা রাস্তা, তার উপরে পাশাপাশি রাস্তার উপরে ভাঙা কালভার্ট। নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বক্সিপাড়া সহ বেশ কিছু গ্রামের মানুষকে। চরম সমস্যায় সাধারণ মানুষ আর স্কুল পড়ুয়ারা। বারবার ঘটছে দুর্ঘটনা, তাতেও হেলদেল নেই প্রশাসনের। রাজগঞ্জের বিধানসভার অধীনস্থ সদর ব্লকের বেলাকোয়া গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া গ্রামে যেতে হলে একটি ক্যানেল সেতু রয়েছে, যা দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় পড়ে আছে। সেতুতে উঠতে গেলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। চরম সমস্যায় বেশ কিছু গ্রামের মানুষ। পাশাপাশি এই রাস্তার উপরে নির্ভর করে বেশ কয়েকটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের নিয়েও ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে এলাকার মানুষ জানিয়েছে, একদিকে কাঁচা রাস্তা থাকায় চলাচল করতে অসুবিধে, অন্যদিকে রাস্তার ওপরে যে সেতু আছে তাতে উঠতে গেলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের।
ভোটের সময় নেতা মন্ত্রী আসা যাওয়া করলেও ভোট চলে গেলে ফিরেও তাকান না কেউ। এই রাস্তা বা সেতু নিয়ে বিভিন্ন জায়গায় জানানো হলেও কেউ কোনো কর্ণপাত করেননি। অবিলম্বে রাস্তা আর সেতুর কাজ না হলে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন গ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে এখানে কলেজ আছে, স্কুল আছে, প্রচুর লোকের যাতায়াত, সব দপ্তরে গেছি আমরা, বিডিও অফিস, এসডিও অফিস, ক্যানেল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টকে বলার পরও আজ পর্যন্ত মানে এখানে আসা কেউ দেখলো না যে ব্রিজটার পরিস্থিতি কী আছে আর সাধারণ লোকের যাতায়াতের পরিস্থিতিটা কী আছে। ফট করে কোনো বাড়িতে বা দুর্ঘটনাবশত সেখানে আগুনও লাগতে পারে, পেশেন্ট, অ্যাম্বুলেন্স যাতায়াত বা কোনো কিছুর পরিস্থিতি এখানে নেই। সব দপ্তরে গেছি আমরা, কিন্তু কোনো কাজই হচ্ছে না। বিধায়ককে বলেছি, হ্যাঁ, বিধায়ককেও বলা হচ্ছে, এমপিকেও বলা হচ্ছে, কোনোরকম না। কতটা অসুবিধার মধ্যে কতটা আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা অসুবিধা। আগুন লাগলে তো দমকল না না, স্কুলের বাচ্চারা তো দীর্ঘদিন ভোগান্তি। সেভাবে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। না, কি চাইছেন, কি হলে সুবিধা হয়? রাস্তা হলে খুবই সুব্যবস্থা একটা হয়, ব্রিজটা হলে খুবই ভালো হয়। রাস্তার জন্য আমাদের প্রথম তো অ্যাম্বুলেন্স এখানে আসে না। মানুষজন অসুস্থ হলে সেটাকে মানে কি বলবো, বলতে গেলে ওই মানে মরা মানুষ যেভাবে যায় সেভাবে বেঁধে নিয়ে ঘাড়ে করে নিয়ে রাস্তা পৌঁছাতে হয়। 40 বছর ধরে এই ব্রিজটা আছে, কেউ এখানে দেখে না। রাস্তা ভাঙা, চারদিক দিয়ে লোক যখন ব্রিজের এক সাইড থেকে ওঠে, গাড়ি কোনো ছোট বাইক টাইক, আর অন্য সাইড দিয়ে যখন আরেকটা বাইক যায়, ঠিক মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়। এবং ক্যানেলের যে ব্রিজটা আছে সেটা ড্যামেজ, সেই ব্রিজের রেলিং নাই, রেলিংয়ের সাইড দিয়ে রেলিং যেহেতু নাই তার জন্য লোক 4-5টা গাড়ি ওখানে পড়ে গেছে। এবং একটা ছেলে পড়ে যাওয়ার পরে সে তার স্পাইনালে ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে সে বছরখানেক আগে মারা যায়। তারপরে এই রাস্তাটা ন্যাশনাল হাই রোডের সাথে এটা আপনার প্লেন ঘাটিতে সংযোগ, প্রায় 2000 লোক যাতায়াত করে। এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সব শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়ালে যাতায়াত করে। বৃষ্টির মধ্যে তো চলাই যায় না, আর যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের বিপদ ঘটে যায় এবং দেখার পঞ্চায়েত প্রধান কোনো প্রশাসনের এখানে নজর নেই। আমরা খুব খারাপ অবস্থায় আছি এবং আমরা সত্যি কথা বলতে গেলে মানে দুঃখের জন্য আমরা কোনো সরকারি সংস্থায় যাইনি। আমরা আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি যে সবাই দেখুক, দেখে এটা ইমিডিয়েটলি করুক। ছাত্রছাত্রীদের অবস্থা খুব খারাপ হচ্ছে। একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, প্লাস এখানে একটা কলেজ আছে। মানে সত্যি কথা বলতে কি খুব খারাপ অবস্থায় আছে। যদি এটা ইমিডিয়েটলি না হয় আমাদের খুব অসুবিধা হবে এবং আমরা বাধ্য হয়ে স্কুল এবং গ্রামবাসী নিয়ে আমরা পথ অবরোধ করতে বাধ্য হব। এই রাস্তাটা এখান থেকে 1 কিলোমিটার চলে গেছে ভিতরে, যেটা একদম খাল, যেটা অনেক গর্ত কাঁচা, যেটা যে বাহাদুরের রাস্তার সাথে যুক্ত হয়েছে এবং স্কুলের সাথে রাস্তা যুক্ত হয়েছে। একবার এখানে কাজ হয়েছিল আজ থেকে 5 বছর আগে, পঞ্চায়েত থেকে এই 200 মিটার 300 মিটার মতো কাজ করেছে সিমেন্ট ছাড়া, যেটা 6 মাসের মধ্যে উঠে চলে গেছে। যা হয় আর কি, বুঝতেই পারেন আপনারা। তো এটি কি চাচ্ছেন দাদা? এখন আমরা চাচ্ছি ব্রিজ এবং রাস্তাটা ইমিডিয়েটলি যাতে হয়, যাতে মানুষ চলাফেরা করতে পারে। এটা প্রশাসন নজর দিক। আবেদন করেছিলেন এই বিষয় নিয়ে? আমরা প্রধানকে ডেকে মিটিং করেছি, তারপর অনেকবার ফোন করেছি, উনি ফোন তোলে না। আর পঞ্চায়েত এখানে আছে, পঞ্চায়েতকে বলে ও কোনো কিছু করতে পারে না। এলাকায় বিধায়ক আসে না? না, কেউ আসে না। বিধায়ক, এমএলএ, এমপি কেউ এখানে আসে না। পাশাপাশি স্কুলের শিক্ষক বা অভিভাবক সকলেই জানিয়েছেন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। চোখের সামনে বহুবার দুর্ঘটনা হয়েছে, কিন্তু তাতেও কোনো রকম হেলদোল নেই প্রশাসনের। এখন যা আমাদের এই রাস্তার পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি। প্রায় আমরা অ্যাক্সিডেন্ট দেখতে থাকি এখানে। কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইক সমেত আর কি, যে বাইক আরোহী তার বাচ্চাকে নিয়ে পড়ে গিয়েছিল। এর আগে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেমন আমি কয়েকদিন আগে আজকেই আমি শুনলাম যে পরবর্তীতে ওই জলের যে ড্রাম নেওয়া যে গাড়িগুলো থাকে জলের নিয়ে, তো ওই ওয়াগনটা হচ্ছে পড়ে গেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি রেলিংটা না থাকার ফলে আর রাস্তাটা চওড়া না হওয়ার ফলে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর সবথেকে বড় কথা এই যে আমাদের যে এখান থেকে আপনারা দেখবেন যে অনেকটা উঁচু, তো বিশেষ করে
বর্ষাকালে স্লিপারি বেশি থাকার ফলে চাকা স্কিড করে যায়, আর যার ফলে ফ্রিকশনের ফলে আমাদের এই প্রবলেমটা হয়, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যেহেতু ওই জায়গাটা জল প্রচণ্ড বেশি, ওই জায়গাটা রেনি সিজন ছিল, বর্ষার সময় ছিল, তো জায়গাটা স্লিপারি ছিল, তো চাকা স্কিড কেটে যায়। তো এইভাবে আমাদের গাড়িগুলো যখন যায় তখন আমরা দেখি কনক্রিটের যেটা আছে সেটা মাটির সঙ্গে কনক্রিটের যে লেভেলটা সেটা অনেকটা উঁচু, যার ফলে গাড়ির অনেক অসুবিধা হয়। শুধু তাই না, আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাড়াপড়শি সবাই এসছে, সবার একই অভিযোগ যে এই রাস্তাটাকে বড় করতে হবে, এই রাস্তাটাকে সংস্কার করতে হবে, আর এই ব্রিজটাকে একটা ব্রিজের মতো করতে হবে। কারণ এখানে একটা স্কুল আছে, এখানে এতজন মানুষের তাদের বাচ্চার ভবিষ্যৎ এখানে আছে, তাদের জীবন আছে। একটা ভালো স্কুল এখানে আছে, কিন্তু ভালো স্কুল শুধু হওয়াটা বড় কথা না, তার থেকে আমাদের এই জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা সেটাকেও আমাদেরকে রূপায়ণ করতে হবে। তো আমরা এর জন্য আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। করি ব্রিজের এক সাইড ভাঙা, এদিকে উঠতে আমাদের অনেক অসুবিধা হয়, বাচ্চা নিয়ে তো খুব রিস্ক হয়ে যায়, কিন্তু স্কুলে যেহেতু দিয়েছি আসতে তো হবে, এভাবেই আমরা চলাচল করছি। কোনো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি? আমরা তো স্কুলকে বলেছি, আমরা তো আর প্রতিবেশীদেরকে বলতে পারি না। আমরা স্কুলকে বলেছিলাম যে আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে বাচ্চা নিয়ে ওঠা যাওয়ার, এখানকার কিছু ব্যবস্থা করতে। কিন্তু এখানে তো শুধু স্কুল বললে হবে না, এখানে তো প্রতিবেশীও থাকে, তাদের সাপোর্টের দরকার আছে। এখন বাদবাকিটা ভীষণ খারাপ, প্রচুর স্লিপ করে। আমার স্কুটির চাকা তো ছোট চাকা, ভীষণ স্লিপ করে। হ্যাঁ, এরকম তো অনেক দুর্ঘটনা ঘটছে আমাদের। হ্যাঁ, এখানে একজন তো স্টুডেন্ট বাচ্চা নিয়ে এসেছিল। অনেক সময় হয়ে যায় কি আমাদের বর্ষার দিন একটু বাড়ি থেকে আসতে লেট হয়ে যায়, যদি বাই চান্স আমরা তাড়াহুড়ার মধ্যে আসি তাহলে তো ভীষণ রিস্ক হয়ে যায়, কারণ পাথরগুলো যেভাবে থাকে এই গাড়ির চাকা তো স্লিপ করে ভালোই একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। অন্যদিকে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, এই রাস্তা এবং সেতু নিয়ে বহুবার জানানো হয়েছে প্রধান এবং বিডিও অথবা জেলা শাসককে, সঙ্গে জানানো হয়েছে বিধায়ককেও, কিন্তু কেউই এগিয়ে আসেননি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের সংখ্যা বেড়ে 14। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ফের একজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর এলো, আর যার ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 জন। এই তথ্য জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। নতুন আক্রান্ত রোগীর বাড়ি জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায়। রবিবার ওই মহিলার বাড়ি এবং স্টেশন সংলগ্ন অঞ্চলে বিশেষভাবে ফগিং আর মশা নিধন স্প্রে চালানো হয়। ডেঙ্গু মোকাবিলায় পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, শহরের ভিতরে কোথাও শুয়োরের খাটাল রাখা আইনত নিষিদ্ধ। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে বলেন, ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে এবং বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার জল দ্রুত ফেলতে হবে। পুরসভার পক্ষ থেকে নিয়মিত মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সর্বসাধারণকে বাড়ির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ বার্তাও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু প্রশাসন নয়, প্রতিটি পরিবারেরও সমানভাবে দায়িত্ব বর্তায়। দেখুন, জলপাইগুড়ি স্টেশন বাজার হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের মধ্যে এবং তার সংলগ্ন একটা বসতি আছে। সেখানে একজন ভদ্রমহিলা 35-36 বছর বয়স হবে, সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আপনারা দেখেছিলেন যে কোভিডের সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে জলপাইগুড়ি পৌরসভা প্রতি মানুষকে সার্ভিস দিয়েছিলাম। এখন ডেঙ্গুর ক্ষেত্রেও আমি প্রতিটা ওয়ার্ডে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে এখানে আসলাম, এখানে প্রথমে যেখানে পরিষ্কার জলগুলো জমে আছে সেখানে স্প্রে করে দেওয়া হলো, আর তারপরে যেখানে জঙ্গল টঙ্গল আছে সেখানে আমরা ফগিং করলাম, ঠিক আছে, যাতে মশাগুলো উড়ে যায়। এবং কিছু মশা তো অবশ্যই মারাও যায় ফগিংয়ে, এবং এটা মাঝে মাঝে করতে হবে। আর আমি যেটা দেখলাম এখানে যে কেউ খাটাল রেখেছে, দেখুন শুয়োর ব্যবসা বা খাটাল রাখা শহরের মধ্যে বেআইনি, এবং এখানে এইসব থেকেই ময়লা জমে, ময়লা থেকে ম্যালেরিয়া হয়, আরও জেনেটিক রোগ হয়, আর পরিষ্কার জল থেকে ডেঙ্গু হয়, এডিস মস্কুইটো। তাই মানুষকে সজাগ হতে হবে, নিজের এলাকা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর জলপাইগুড়ি পৌরসভা যুদ্ধকালীন তৎপরতা রয়েছে ডেঙ্গু রুখতে, কারণ এখন অবধি কোনো আউটব্রেক হয়নি ঠিকই, কিন্তু এখন অবধি প্রায় 14টা কেস হয়ে গেল ডেঙ্গুতে পজিটিভ। এটাও তো একটু ভাবার মতো বিষয়। ধীমান রায়ের রিপোর্ট।
খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি। এই বছর 16তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। পরিচালনায় বয়েজ ক্লাব। এইবারের থিম সহজ পাঠ, যেখানে স্লেট পেন্সিল, বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এবং তারই বিভিন্ন রকমের ছবি ফুটে উঠবে মণ্ডপে। রবিবার মণ্ডপ চত্বরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন পুজো কমিটির সকল সদস্য এবং স্থানীয় বিশিষ্টরা। পুজো কমিটির কোষাধ্যক্ষ কুটুস সেন জানিয়েছেন, প্রতিবারের মতো এবছরেও দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে। জানা গিয়েছে, মণ্ডপ সাজানো হবে কাঠ, বাঁশ, স্লেট সহ নানা রকম উপকরণে। টুনি লাইটের সিলিং থেকে আলোকসজ্জায় থাকছে চন্দননগরের গেট, আর প্রতিমা সাজানো হবে ডাকের সাজে। অর্থাৎ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল পুজোর আনন্দ আর উৎসবের কাউন্টডাউন। আজ আমাদের সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা সম্পূর্ণ হলো। এবছর আমাদের 16তম বর্ষে এই পূজা পদার্পণ করলো। এবারের ভাবনায় সহজ পাঠ। এবছরের থিমের আমাদের এবছরের থিম সহজ পাঠ। আমরা সকল জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এই পুজো দেখুন। আমরা অনেক খুশি হব। আমাদের পুজোর সাথে সাথে অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, মহাভোগের আয়োজন করেছি আমরা নবমীর দিন। আমরা দুপুর 2টো থেকে মহাভোগ প্রত্যেকটা মানুষের মধ্যে বিতরণ করব। আমরা সকল জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই প্যান্ডেল দেখুন, এই প্যান্ডেল উপভোগ করুন এবং আসুন, এনজয় করুন। প্রতিমার বিশেষত্ব কি থাকছে আর আলোকসজ্জা হিসেবে কি থাকছে? আলোকসজ্জা প্রতিবারের মতন এবছরও আমাদের টুনি লাইটের সিলিং থাকবে এবং আমাদের চন্দননগরের গেট থাকবে। আর প্যান্ডেল বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে সহজ পাঠ। তার মধ্যে সেলেট থেকে শুরু করে বাঁশ, কাঠ, স্পঞ্জ, বিভিন্ন রকম সামগ্রী দিয়ে এই প্যান্ডেল তৈরি হবে। আমরা এখনই কিছু বলবো না, আমরা জলপাইগুড়ির লোকের জন্য এটা খুব সুন্দরভাবে তৈরি করছি। আপনারা দেখলে খুব সুন্দর। ঠাকুরের বিশেষত্ব কি থাকছে? ঠাকুরের বিশেষত্ব আমাদের ঢাকের সাজে থাকবে মা। প্রতি বছরের মতন এবছরও আমাদের মা ঢাকের সাজে থাকবে। আমাদের পঞ্চমীর দিন মাকে আনা হবে। ষষ্ঠীতে আমাদের এই পূজার উদ্বোধনী অনুষ্ঠান আছে। সপ্তমীতে বসে আঁকো প্রতিযোগিতা আছে ছোটদের মধ্যে। অষ্টমীতে ভোগের আয়োজন আছে। নবমীতে ভোগের আয়োজন আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বেহাল রাস্তায় ফেঁসে মালবাহী লরি, রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের মৌলভীপাড়া এলাকায় রবিবার সকালে ঘটে এই বিপত্তি। একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে ফেঁসে যায় মালবাহী বিশাল লরি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, গন্ডার মোড় থেকে মৌলভীপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ হলেও ফের বেহাল দশা। জেলা পরিষদের উদ্যোগে ইতিমধ্যে 2বার রাস্তাটি নতুন করে করা হলেও সেই অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে প্রত্যেকদিন সাধারণ মানুষ মারাত্মক সমস্যায় পড়ছেন। বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও নতুন করে সংস্কারের উদ্যোগ নেই। সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার না হলে দুর্ঘটনা আরও বাড়বে। সমস্যাটা আমরা এই রাস্তা দিয়ে টোটো চালাইতে পারি না। আমাদের এদিকে ডান বাঁ দিক দিয়ে করলে টোটো পাল্টি খাই যায়, প্যাসেঞ্জারেরও অসুবিধা হয়ে যায়। তো কি করতে যাচ্ছেন এখন? এখন রাস্তাটা যদি মেরামতি করে তাহলে তো ভালো হয়। ঠিক আছে। সমস্যা ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটা 22 সালে জেলা পরিষদে করা হয়েছিল, কিন্তু রাস্তার মান নিম্নমানের হওয়াতেই আমরা কমপ্লেন করার পরে রাস্তার জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার সভাধিপতি ইন্সপেকশন করার পরে এই রাস্তাটাকে দ্বিতীয়বার আবার রিপেয়ার করা হয় আর কি।
কিন্তু বর্তমানে রাস্তার হাল এত খারাপ, যার ফলে আমরা ডিএম এর কাছে এবং অভিযোগ করি লিখিতভাবে। ডিএম সেটা জেলা পরিষদের এডিএম এর কাছে রেফার করে। আমরা এডিএম এর সঙ্গে দেখা করছি, দেখা করার পরে উনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার জেলা পরিষদের, ওনার সঙ্গে দেখা করতে বলেন। আমরা ওনার সঙ্গে দেখা করেছি। উনি 15 দিন আগে জেলা পরিষদ থেকে একজনকে প্রতিভা ম্যাডামকে দিয়ে ইনস্পেকশন করায়। উনি ইনস্পেকশন করে যাওয়ার পরে আমাদের বলে যে আপনারা ওখান থেকে এই রাস্তাটা দিয়ে হয়ে গেছে, তার একটা বোর্ড আছে, সেই বোর্ডটাকে আপনারা ইয়ে করেন, রাব মেজারমেন্ট করে দেখছে নাকি 80 লাখ টাকার মতো লাগে, যার জন্য বলছে 25 সালে রাস্তা হবে না, এটাকে 26 সালে করার ব্যবস্থা করব। এখন আজকে এই যে ইট নিয়ে আসছে, এই যে 10 টাকা 16 টাকার গাড়ি, এটা এখানে ফাঁসে গেছে। এবং এই যে অসুস্থ লোক টোটো করে হসপিটালে যাবে, তারা যাইতে পারতেছে না। আবার অন্যান্য কাজে যে লোকগুলো যাবে তারাও যাইতে পারতেছে না। যার জন্যই আমরা ব্যাপার হচ্ছে যে অতি সত্বর এই রাস্তার যাতে জেলা পরিষদ থেকেই হোক বা যে সংস্থা থেকেই হোক এটাকে সংস্কার করার ব্যবস্থা করে, তার জন্য আবেদন করিতেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। পুরসভার 1 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসফোর অ্যান্ড হরিজন উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। জেওয়াইএমএ ময়দানে আয়োজিত এই খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করেন। মালবাজার, জয়গাঁ, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা থেকে দলগুলি প্রতিযোগিতায় যোগ দেয়। খেলার উদ্বোধন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা, শহরের বাসিন্দা অজয় সাহা প্রমুখ। আয়োজক বিশাল বাসফোর্ড জানিয়েছেন, মোট 8টি দল নিয়ে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খেলাটা হচ্ছে আমাদের কমিটি হচ্ছে তোমার বাসফোর অ্যান্ড হরিজন কল্যাণ সমিতি, তার উদ্দেশ্যেই খেলাটা হচ্ছে। কতগুলো টিমের খেলা? 8 দলীয় খেলা হচ্ছে। এমনি আমাদের ক্লাব থেকে উৎসাহী সব জায়গায় আমাদের এই খেলাটা হয়, তাই বলে আমরাও অর্গানাইজ করছি এই খেলাটা, সব জায়গায় হয়। কোন কোন টিম থাকছে খেলা? টিম আছে এখানে আপনার হইলো মালবাজার, মাথাভাঙা, আসাম আছে, আপনার জয়গাঁও, আলিপুর আছে, জলপাইগুড়ি আছে। কি থাকছে খেলায় বিজয়ীদের জন্য? খেলায় বিজয়ী হয়েছে এবং ফার্স্ট এবং সেকেন্ড ট্রফি আছে, রানার্স অ্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি। তার সাথে আছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ডিফেন্স, বেস্ট গোলকিপার, সব কিছুই আছে। প্রতি বছর না, এটা আমাদের প্রথম বছর হচ্ছে। তার চেষ্টা হবে যদি ভালো করে খেলাটা ছাড়ি, আবার পরের বছর আবার চেষ্টা করবো আমরা আবার ছাড়তে ভালো করে। খেলার ওপেনিং করেছে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি দাদা, আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর নীলম শর্মা। কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা জানিয়েছেন, বর্তমানে অনেক যুবক নেশার দিকে ঝুঁকছে। তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকে এখানে আমাদের 1 নম্বর ওয়ার্ড হসপিটাল পাড়া বাসফোর ও হরিজন কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মবন্ধু কাপ সিজন 1 এর খেলা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে টিম এসছে এই ফুটবল ম্যাচে। এবং সবথেকে বেশি সাধুবাদ জানাই আমাদের এই হসপিটাল পাড়ার এই ক্লাবের ভাইদের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ খেলাধুলা করলে, মাঠে থাকলে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, মনও ভালো থাকে। এবং যুব সমাজ যেরকম একটা নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, আমি ওদের এই খেলা আয়োজন করার জন্য সাধুবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আমি ওদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এবং এই ধরনের উদ্যোগ ওরা যেন বারবার নেয়, এই আশা রাখি। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা যুব সংঘ পাঠাগারের পরিচালনায় এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মহানভিটা প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে। সেই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, হেমন্ত রায় প্রমুখ। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করে ফুটবলে পা দিয়ে খেলার সূচনা করলেন বিধায়ক। এই ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে।
প্রথম খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেন মাঝিয়ালি অঞ্চলের 9 স্টার বনাম যুব সংঘ পাঠাগার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 9 স্টার 1-0 বলে জয়লাভ করে। খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান গ্যালারিতে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্ত্রীকে খুন করে কলিজা হাতে ঘুরে বেড়াচ্ছে স্বামী, ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিশেষজ্ঞরা। ভোট আসে ভোট যায়, বেহাল রাস্তার সমস্যা থেকে যায় একই, নেই প্রশাসনিক হেলদোল, সমস্যায় নগরবাসী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।